বাংলাদেশের আকাশে এমন একটি যুদ্ধবিমান আসতে চলেছে যেটা মাত্র কয়েক মাস আগে ভারতীয় রাফেল জেটকে চ্যালেঞ্জ করেছিল। সেই একই বিমান এখন বাংলাদেশের পতাকা বহন করতে পারে, আর সেই চুক্তি সই হতে পারে মাত্র কয়েক সপ্তাহের মধ্যে। প্রধানমন্ত্রী তারেক রহমান এখন বেইজিংয়ে, এবং তার এই সফরে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবথেকে বড় এয়ার পাওয়ার সিদ্ধান্তটি নেওয়া হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো কি এই জেট-এন-সি কেনই বা এখন কিনছে বাংলাদেশ, ভারত কেন এটা নিয়ে এতটা উদ্বিগ্ন, এবং বাংলাদেশের জন্য এই চুক্তির আসল মানেটা কি। শেষ পর্যন্ত থাকুন, কারণ সব থেকে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি রেখেছি একদম শেষে। তো চলুন শুরু করা যাক। গত 22 জুন সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিংয়ে পৌঁছান। এটি শুধু একটি কূটনৈতিক সফর না, এই সফরে প্রায় 17টি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য এবং নানান কিছু রয়েছে। কিন্তু এই সফরের কেন্দ্রে যে বিষয়টি সব থেকে আলোচনায় এসেছে সেটি হলো 24টি জেট-এন-সি যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি। সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছরের আগস্টের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করার পরিকল্পনা রয়েছে। প্রতিটি জেট-এন-সি বিমানের আনুমানিক বাজার মূল্য প্রায় $40 মিলিয়ন। গত সপ্তাহে একটি চীনা প্রতিনিধি দল সরাসরি ঢাকায় এসেছিলেন আলোচনা এগিয়ে নিতে। বেইজিং সফরে বাংলাদেশের প্রতিনিধিরা চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে অধিগ্রহণের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করবেন বলে জানা গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই 24টি বিমান শুধু কি একটি সংখ্যা, নাকি এর পেছনে আছে এক বিশাল কৌশলগত হিসেব? সেটাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। এই বিমানটা আসলে কতটা শক্তিশালী। জেট-এন-সি হলো চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের তৈরি একটি 4.5 জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এটি মূলত চীনা বায়ুসেনা জেট-এন-সি বিমানের রপ্তানি সংস্করণ। জেট-এন-সি সর্বোচ্চ 2 ম্যাক গতিতে উঠতে পারে, এবং এটি বায়ু আধিপত্য এবং নির্ভুল আঘাত দুটো মিশনে সক্ষম। এর কমব্যাট রেডিয়েন্স প্রায় 1000 কিলোমিটারেরও বেশি, যা বাংলাদেশের প্রতিরক্ষার জন্য উল্লেখযোগ্য অপারেশনাল নমনীয়তা দিবে। প্রযুক্তিগতভাবে এটি কতটা উন্নত? জেট-এন-সিতে রয়েছে অ্যাভিওনিক্স ইলেকট্রনিক স্ক্যান অ্যারো বা AES রাডার, হেলমেট মাউন্টেন ডিসপ্লে, ইনফ্রারেড সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম, এবং এটি অত্যাধুনিক PL-50 দীর্ঘ পাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র বহনেও সক্ষম। PL-50 মিসাইলটির কথা মনে রাখবেন, এই নামটা পরে আবার আসবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এই বিমানের অর্থটা কি? এই সক্ষমতাগুলো বাংলাদেশ বিমান বাহিনীর পুরনো F-7 বহরের তুলনায় এক অসাধারণ প্রযুক্তিগত লাভ। কারণ F-7 এর পুরনো PL-5 এবং PL-8 অস্ত্র ব্যবস্থার জায়গায় আসছে সত্যিকারের বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধ সক্ষমতা। সহজ কথায়, এখন বাংলাদেশের পাইলটরা শত্রুর বিমান দেখতে পাওয়ার আগে তাকে আঘাত করে উড়িয়ে দিতে পারবে। এরপরে যেটা বলবো সেটা শুনলে আপনি সত্যি গর্বিত হবেন। বাংলাদেশ কেন এখনই এই বিমান কিনতে চাইছে সেটা বুঝতে হলে আপনাদেরকে ফিরে যেতে হবে মাত্র 1 বছর আগে, মে 2025-এ। ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। সীমান্তে পাল্টাপাল্টি হামলা শুরু হয়। ভারতের বায়ুসেনারা রাফাল জেটগুলোকে পাকিস্তানের গভীরে অনুপ্রবেশ মিশনে পাঠায়। সে সময় পাকিস্তানের বায়ুসেনা জেট-এন-সি বিমানগুলোকে আকাশে তোলে। পাকিস্তানের জেট-এন-সি ফাইটারগুলো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম এবং ইন্টিগ্রেটেড ডাটা লিঙ্ক সিস্টেমের সঙ্গে সমন্বিত কাজ করে, যা কিনা শুধু আধুনিক নেটওয়ার্ক স্ট্র্যাটেজিক যুদ্ধে পূর্বে শুধুমাত্র পশ্চিমা বায়ুসেনার সাথে যুক্ত ছিল। এর ফলাফল কি দাঁড়ালো? পাকিস্তানের জেট-এন-সি রাফাল ফাইটারের বিরুদ্ধে উচ্চমাত্রা রাডার লক রেঞ্জ অর্জন করেছিল বলে জানা গিয়েছে। এই ঘটনা সারা বিশ্বের প্রতিরক্ষা মহলকে নাড়িয়ে দেয়। জেট-এন-সির এই কথিত অপারেশনাল পারফরমেন্স বাংলাদেশের সংগ্রহ প্রক্রিয়াকে একটি নিছক আধুনিকায়ন কর্মসূচি থেকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে। এটি এখন চীনের মহাকাশ প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান পরিপক্কতার এক ভূরাজনৈতিক প্রতীক। একটা বিষয় পরিষ্কার হলো, চীনের এই বিমান শুধুমাত্র কাগজে কলমে হিসাবে নয়, যুদ্ধের মাঠেও নিজেকে প্রমাণ করেছে, আর বাংলাদেশ সেটা বুঝতে পেরেই এটির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আসল গল্প তো এখনো বাকি। আপনারা জানেন, বাংলাদেশের সামরিক বাহিনীর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, যেটাকে বলা হয় ফোর্সেস গোল 2030। এই লক্ষ্যমাত্রার একটা বিশাল অংশ হলো বাংলাদেশের বিমান বাহিনীকে একটি সত্যিকারের আধুনিক শক্তিতে পরিণত করা। এখন বাংলাদেশ বিমান বাহিনীর কাছে কি আছে? মূলত রয়েছে F-7 বিমান, যেগুলো প্রযুক্তিগতভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে। MiG-29 এর বয়সজনিত কারণে সমস্যায় ভুগছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান, নতুন ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং দীর্ঘ পাল্লার রাডার অধিগ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে। তাহলে জেট-এন-সি কেন? অন্য বিকল্প কি ছিল না? বাংলাদেশের বিমান বাহিনীর একটি দল 2025 সালের মে মাসে ইতালি সফর করে ইউরোফাইটার টাইফুন পর্যবেক্ষণ করে এসেছিল। এর আগে দাসো রাফাল এবং JF-17 থান্ডার ব্লক 3 নিয়েও সম্ভাব্য সমীক্ষা হয়েছে। কিন্তু ইউরোপীয় বিমানের উচ্চ মূল্য, রপ্তানি নিষেধাজ্ঞা, ঝুঁকি এবং সীমিত শিল্প সহযোগিতার প্রস্তাব জেট-এন-সিকে সবথেকে কার্যকর সমাধান হিসেবে সামনে নিয়ে এসেছে। আর্থিক বিষয় যদি বলতে যাই, তাহলে প্রস্তাবিত অধিগ্রহণের মোট প্যাকেজের মূল্য আনুমানিক প্রায় $2.2 বিলিয়ন হতে পারে, যার মধ্যে বিমান প্রশিক্ষণ, লজিস্টিক, অবকাঠামো, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সহায়তা, দীর্ঘমেয়াদী সার্ভিসিং সবকিছু অন্তর্ভুক্ত। এই পরিমাণ অর্থ কিন্তু একসাথে পরিশোধ করতে হবে না।
অর্থ প্রদানের কাঠামো প্রায় 10 বছর ধরে বিস্তৃত হবে, যা কিনা 2035 বা 2036 অর্থ বছর পর্যন্ত, যা তাৎক্ষণিক আর্থিক চাপ বাংলাদেশের জন্য অনেকটাই কমিয়ে দিবে। বাংলাদেশের এই সিদ্ধান্ত দিল্লিতে কিভাবে নেওয়া হচ্ছে? সহজভাবে বলতে গেলে খুব একটা ভালোভাবে তারা নিচ্ছেই না। ভারত এখন এই কৌশলের বাস্তবতার মুখোমুখি যে প্রতিবেশী দেশগুলো সামঞ্জস্যপূর্ণ চীনা প্রযুক্তি পরিচালনা করে এবং পূর্ণ অপারেশনাল থিয়েটারের জন্য ভারতীয় বায়ুসেনার কৌশলগত অপারেশনাল মডেলগুলো আরও জটিল করে তুলছে। এর মানে কি বাংলাদেশের দর্শকদের জন্য? ভারতের পূর্বাঞ্চল মানে কিন্তু তার সব থেকে সংবেদনশীল ভূখণ্ড। উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে যুক্ত রাখা সেই সরু শিলিগুড়ি করিডর। জেটেন্সির এইএসএ রাডার নেটওয়ার্ক সিস্টেম সক্ষমতা, টার্গেটিং এবং দীর্ঘপাল্লার আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের সাথে সামঞ্জস্য বাংলাদেশকে উল্লেখযোগ্যভাবে উন্নত পরিস্থিতিগত সচেতনতা এবং বিমান বাঁধার সক্ষমতা দেবে। আর আরেকটি বিষয় লক্ষ্য করুন, পাকিস্তান ইতিমধ্যে জেটেন্সি স্কোয়াড্রন পরিচালনা করছে। মিয়ানমার কিন্তু জেফ-17 ব্লক 3 যুদ্ধ বিমানও তাদের বহরে রেখেছে। আর বাংলাদেশ জেটেন্সি বিমান কিনলে ভারতের পূর্ব এবং পশ্চিম উভয় ফ্রন্টে চীনা সজ্জিত বায়ুসেনার একটি ত্রিভুজাকার নেটওয়ার্ক তৈরি হবে। এটি ভারতের জন্য নিছক একটি ভয় নয়, এটি একটি ভূরাজনৈতিক বার্তা। কিন্তু বাংলাদেশের দৃষ্টিকোণ কি? এই প্রশ্নের উত্তর আরও গুরুত্বপূর্ণ। আমরা ডিফেন্স অ্যালার্ট বিডিতে সবসময় একটাই প্রশ্ন করি, এটা বাংলাদেশের জাতীয় স্বার্থে কতটা? আসুন দুটো দিক বিবেচনা করি। যুক্তির পক্ষে যদি বলি তাহলে প্রথমত প্রযুক্তিগত লাভ। জেটেন্সি কেনার মাধ্যমে বাংলাদেশ এশিয়ার সেই সীমিত বায়ুসেনাগুলোর মধ্যে জায়গা করে নেবে যারা 4.5 জেনারেশন যুদ্ধ বিমান পরিচালনা করে। দ্বিতীয়ত পরিচিতি। বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং প্রযুক্তিবিদরা ইতিমধ্যে চীনা বিমান এবং এভিওনিক্সের সাথে অভিজ্ঞ, ফলে রূপান্তর প্রশিক্ষণ দ্রুত হতে পারে। তৃতীয়ত সার্বভৌমত্বের বার্তা। জেটেন্সি ক্রয়ের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বার্তা যে ঢাকার ক্রমবর্ধমান মহাশক্তির প্রতিযোগিতার মধ্যে নিজের সামরিক পথ নিজে বেছে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিপক্ষের যুক্তি যদি বলি তাহলে একটু ঝুঁকি আছে। বাংলাদেশ আগে চীনা হার্ডওয়্যারের স্পেয়ার পার্টস ঘাটতি এবং অসামঞ্জস্যপূর্ণ বিক্রয়োত্তর সেবার সমস্যার মুখোমুখি হয়েছে। F-7 বহর এবং নৌবাহিনীর জাহাজের ক্ষেত্রে এটি দেখা গিয়েছে। সাপ্লাই চেইনে স্থিতিস্থাপক নিশ্চিত করা এবং দেশে একটি রক্ষণাবেক্ষণ হাব প্রতিষ্ঠা করা অপারেশনাল প্রস্তুতি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এছাড়া রাজনৈতিক চাপ থাকবে যা পশ্চিমা অংশীদারিত্ব এবং দাতা সংস্কারগুলো থেকে আসতে পারে। এবং একটা সূক্ষ্ম প্রশ্ন, চীনের ওপরে এত বড় নির্ভরতা কি বাংলাদেশের দীর্ঘমেয়াদে কৌশলগত শৃঙ্খলাকে আবদ্ধ করবে? এরপর যেটা বলবো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এই সিদ্ধান্ত আসলে কত দূরে গিয়েছে? বাংলাদেশ চীন সম্পর্কে বর্তমান কৌশলগত অংশীদারিত্ব থেকে একটি শেয়ার্ড ফিউচার অংশীদারিত্বের উন্নতি করার ঘোষণায় একটি যৌথ ঘোষণা আসতে পারে। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন প্রায় 17টি চুক্তি, সমঝোতা স্মারক এবং ঘোষণা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধবিমানের বাইরেও এই সফরে তিস্তা নদীর প্রকল্পের যৌথ সম্ভাবনা সমীক্ষা এবং মংলা বন্দরের আধুনিকায়নের সহযোগিতার ব্যাপারে কথা হবে। টাইমলাইন হিসেবে যা জানা যাচ্ছে, আগস্ট 2026-এর মধ্যে চুক্তি সই হবে। প্রাথমিক ডেলিভারি চুক্তি সইয়ের প্রায় 24 থেকে 30 মাসের মধ্যে আশা করা হচ্ছে। মানে 2028 বা 2029 সালে প্রথম জেটেন্সি বাংলাদেশের আকাশে উঠতে দেখতে পারবো আমরা। তাহলে সারসংক্ষেপ করি, বাংলাদেশে এখন এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে যেখানে একটি সিদ্ধান্ত শুধু বিমান কেনা নয়, পুরো দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করতে পারে। ফোর্সেস গোল 2030-র স্বপ্ন বাস্তবায়ন হতে পারে এই চুক্তিতে। কিন্তু এর ঝুঁকি, সুযোগ, দীর্ঘমেয়াদের প্রস্তাব সবকিছু নিয়ে সতর্ক বিশ্লেষণ দরকার। আমরা এই বিষয়ে নজর রাখবো, প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দিব। আপনার মতামত কি? বাংলাদেশের কি জেটেন্সি কেনা উচিত? নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা বাংলাদেশের প্রতিরক্ষা নিয়ে জানতে চায়। ডিফেন্স অ্যালার্ট বিডিতে আপনাকে স্বাগতম জানাই। সত্য তথ্য, নিরপেক্ষ বিশ্লেষণ। আল্লাহ হাফেজ।